গৌতম গম্ভীর নামটা শুনলেই মনে পড়ে যায় 2011 বিশ্বকাপ ফাইনালের কথা, যেখানে ভারত পাওয়ার প্লের প্রথম 10 ওভারের মধ্যেই তাদের দুই ওপেনার সেওয়াগ আর সচিনকে হারিয়ে প্রবল চাপের মধ্যে পড়ে গিয়েছিল। তখন শতকোটি ভারতবাসী এটা প্রায় ধরেই নিয়েছিল, না এইবারও বোধহয় বিশ্বকাপটা জেতা হলো না। ঠিক তখনই ত্রাতার ভূমিকায় উঠে আসেন এই গৌতম গম্ভীর। তিনি শুধু আসেনই, পরপর দুইখানা ভাইটাল পার্টনারশিপ, প্রথমে বিরাট কোহলি আর তারপর MS ধোনির সঙ্গে গড়ে তুলে দলকে শুধু বিপদের মুখ থেকেই টেনে তোলেননি, দলকে একেবারে প্রায় জয়ের দোরগোড়াতেই তিনি পৌঁছে দিয়েছিলেন। তার মহাকাব্যিক ওই 97 রানের যে ইনিংস আর ওই দুখানা ভাইটাল পার্টনারশিপে তার যে কন্ট্রিবিউশন, একেবারে সামনে থেকে যে নেতৃত্ব দেওয়া, এই ঘটনাগুলো আমাদের মনের মণিকোঠায় কিন্তু আজও অমলিন হয়ে রয়েছে। কারণ আমরা সবাই জানি ওই ম্যাচ সিচুয়েশনে এই ঘটনাগুলো যদি না ঘটতো, তাহলে ভারতীয় দলের পক্ষে ওই বিশ্বকাপ ফাইনালটা জেতা কখনোই কিন্তু সম্ভব হতো না। তো ওই বিশ্বকাপ ফাইনালে ওই মহাকাব্যিক ইনিংস খেলার পর তিনি আমাদের দেশে একেবারে প্রায় ন্যাশনাল হিরোতেই পরিণত হয়ে গিয়েছিলেন। এই বিশ্বকাপের পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা যে খুব বেশি দিন গ্রো করেছিল বা খুব বেশি বছর তিনি ভারতীয় দলের জার্সিতে আর কি খেলেছিলেন, বিষয়টা কিন্তু এরকমও নয়। তারপর তার পুওর পারফরমেন্সের কারণে ভারতীয় দলের জায়গাটা তাকে হারাতে হয়েছিল আস্তে আস্তে তরুণদের কাছে। এরপর যদিও তিনি 2-4 বার সুযোগ পেয়েছিলেন কাম ব্যাক করার, কিন্তু ওই ধারাবাহিকতার অভাবেই তাকে আবারও বাদ চলে যেতে হয়েছিল। তো এইভাবে আর কি আসা যাওয়ার মধ্যে থাকতে থাকতে 2016 সালে তিনি ভারতীয় দলের ড্রেসিং রুমে শেষবারের মতো উপস্থিত ছিলেন, তারপরেই আর কি সেখান থেকে হারিয়ে গেলেন পুরোপুরি। এরপর আর কি তিনি 2018 সালে সব ধরনের ক্রিকেট থেকে একেবারে অবসরের ঘোষণাটা দিয়ে দিলেন। কিন্তু এই গৌতম গম্ভীরই আবার ভারতীয় দলের ড্রেসিং রুমে কামব্যাক ঘটে এই 2024 সালে, তবে এবার অন্য ভূমিকায়, অন্য রোলে, ভারতীয় দলের হেড কোচ হিসেবে। তো হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমকে কেমন সার্ভিস দেবেন, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, কোচ বা মেন্টর হিসেবে গম্ভীর যে একেবারে নতুন সেটাও বলা যাবে না, আবার তিনি যে খুব পোড় খাওয়া একেবারে যে অভিজ্ঞ সেটাও কিন্তু আবার বলা যাবে না। কারণ আমরা সবাই জানি তিনি তার প্রফেশনাল কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন 2022 সালে, যখন IPL তার মানে দুখানা নতুন ফ্র্যাঞ্চাইজ টিমকে আর কি ইন্ট্রোডিউস করালো, তাদেরই এক টিম লখনৌ সুপার জায়ান্টসে তিনি মেন্টর হিসেবে জয়েন করেছিলেন। তো প্রথম 2 মরশুম তিনি LSGর মেন্টর হিসেবেই কাজ করেছিলেন। তো সেখানে লখনৌয়ের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। আমরা যদি 2022 মরশুমের দিকে তাকাই, তাহলে সেখানে মোট 14 ম্যাচের মধ্যে 9 ম্যাচে LSG জিতেছিল, 5 ম্যাচ হেরেছিল, আর তারা পয়েন্টস টেবিলে নাম্বার 3-তে শেষ করেছিল, আর লাস্টে গিয়ে তারা এলিমিনেটর ম্যাচটা হেরে গিয়েছিল। তো যাই হোক আর কি, নতুন দল হিসেবে যখন তারা প্লে অফ খেলতে পেরেছিল, তাহলে বেশ আর কি ভালোই একটা তিনি টিমটাকে পরিচালনা করেছিলেন। যদিও আর কি টিমে আরও অন্যান্য কোচিং স্টাফ ছিল, কিন্তু মেন্টরের ভূমিকাটাও তো কম নয়, তাই না? এরপর 2023 সালে আমরা যদি আসি, সেখানেও লখনৌ সুপার জায়ান্টস কিন্তু পয়েন্টস টেবিলে ওই নাম্বার 3-তেই শেষ করেছিলেন। সেখানেও 14 ম্যাচের মধ্যে 8 ম্যাচ তারা জিতেছিল, 5 ম্যাচ হেরেছিল, আর 1 ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছিল। সেখানেও তারা ওই এলিমিনেটরে আর কি হেরে গিয়েছিল ম্যাচটা। তো যাই হোক আর কি, বেশ আর কি তার মানে মেন্টর হিসেবে বলুন বা কোচ হিসেবে বলুন, তার পারফরমেন্স যখন তার টিম আর কি টিমকে যখন তিনি প্লে অফে উঠিয়েছিলেন, তাহলে তো তাকে বেশ আর কি ভালোই বলা চলে। এরপর 2024 সালে তিনি মেন্টর হিসেবে যোগ দিলেন তার পুরনো IPL টিম কলকাতা নাইট রাইডার্সে। এইবার আর কি তিনি গ্রুপ ম্যাচে যদি আমরা ধরি, 14 ম্যাচের মধ্যে কলকাতা 9 ম্যাচ জিতেছিল, দুখানা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছিল, মাত্র 3টে ম্যাচ KKR হেরেছিল। তো একদম কলকাতার শীর্ষে থেকেই আর কি প্লে অফে গেছিল, আর শুধু প্লে অফেই যায়নি, কোয়ালিফায়ার আর ফাইনাল ম্যাচ জিতে তারা একেবারে চ্যাম্পিয়নও হয়েছিল। আর এইটাই আর কি মানে কলকাতার এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে একটা ভাইটাল রোল প্লে করেছিল কিন্তু এই মেন্টর গৌতম গম্ভীর। সেটা আমরা সবাই দেখেছি, যেখানে হেড কোচকেও আর কি মানে গম্ভীরের প্রেস করতে শোনা গেছিল, যে গম্ভীর আর কি যেভাবে যেভাবে করে স্ট্র্যাটেজি সাজিয়েছিল, সেটা আর কি দলের জয় বা দলের আর কি একটা টোন সেটিংয়ে অনেক আর কি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। তো যাই হোক, গম্ভীরের এই 3 বছরের মাত্র আর কি মেন্টরের আর কি ক্যারিয়ার দেখে আর কি এখন আর কি এখনকার BCCI-এর যে আর কি সভাপতি জয় শাহ, তিনি গম্ভীরকে একটা আর কি মৌখিক প্রস্তাবই দিয়েছিলেন ভারতীয় দলের কোচ হওয়ার জন্য। কারণ আমরা জানতাম 2024-এর T20 বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের সাথে BCCI-এর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তিনিও আর এই চুক্তিটা নবীকরণ করতে আর আগ্রহী নন। তো যাই হোক আর কি BCCI-কে তো সেই কারণে নতুন কোচ খুঁজতেই হতো, সেই কারণে গম্ভীরকে প্রথমে এক প্রকার আর কি ভার্বালি অ্যাপ্রোচ করা হয়েছিল। তো গম্ভীর আর কি প্রথমে অসম্মতি জানিয়েছিল, তারপর আর কি পরিবারের আর কি সম্মতি নিয়ে তিনি রাজি হয়েছিলেন। তো আমরা দেখলাম তিনি আর কি ভারতীয় দলের কোচ হিসেবে এলেন। এরপর তার প্রথম সিরিজটাই ছিল এগেনস্ট শ্রীলঙ্কা, যেখানে আমরা দেখলাম আর কি প্রথমে T20 সিরিজটা ভারত প্রত্যাশিত মতোই আর কি শ্রীলঙ্কাকে পুরো হোয়াইট ওয়াশ করে দিল 3-0-তে। আর তারপর আমরা সবাই ভেবেছিলাম ওয়ানডে সিরিজটাও নিশ্চয়ই একই ফলাফল ঘটবে, কিন্তু না, সেখানে কিন্তু ওই ঘটনা ঘটলো না।
ফার্স্ট ম্যাচটা আর কি জেতা ম্যাচ, ভারত একেবারে টাই করে ফিরে এলো, যেখানে হাতে 15 বল 2 উইকেট থাকা সত্ত্বেও আর কি 1 রান আমরা করতে পারলাম না। আর তারপরের দুটো ম্যাচ আমরা হেরে গিয়ে সিরিজটাই পুরো খুইয়ে বসলাম। আর আমি এই ভারতের মানে ওডিআই সিরিজ হারের কারণে যে আর কি কারণগুলো চিহ্নিত করি, যেখানে আর কি গম্ভীরেরও আর কি দায় রয়েছে, কারণ তিনি যখন হেড কোচ হিসেবেই জয়েন করেছেন তখন তো তার দায় থাকবেই, কারণ পুরো প্ল্যানিং তো তার মাথা থেকেই এসছে। আমরা দেখেছিলাম ভারতীয় দলের, বিশেষ করে ওডিআই দলের গত বছর ওয়ানডে বিশ্বকাপে একটা ফিক্সড ব্যাটিং অর্ডার ছিল, প্রথম 6 জন একদম ফিক্স, যদি না খুব ভালো পজিশনে ইন্ডিয়া চলে যায় বা খুব খারাপ পজিশনে আর কি চলে আসে, তবেই একমাত্র ব্যাটিং অর্ডারটাকে একটু ফ্লেক্সিবল করা হয়, না হলে কিন্তু প্রথম 6টা স্পট একদম ফিক্স। আমরা কি জানি ওপেন কে করে, রোহিত শর্মা, শুভমান গিল, 3 নম্বরে আসে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে KL রাহুল, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। হার্দিক যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে যে অলরাউন্ডার খেলবে সে, না হলে সূর্যকুমার যাদব। এইরকমই আমরা দেখেছিলাম গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারটা। তো এইটা আর কি ফিক্সড অর্ডার ছিল, এটা করে কিন্তু ভারত সাফল্যও পেয়েছিল, সেটাও আমরা সবাই দেখেছিলাম। কিন্তু গম্ভীর এবারে কি করলেন, প্রথম 3টে অর্ডার ফিক্স ছিল, ওপেনার আর 3 নম্বরে বিরাট কোহলি। এরপর তিনি কি করলেন, 4 নম্বরে আর কি 3 ম্যাচে 3টে আলাদা ব্যাটসম্যানকে 4 নম্বরে তিনি প্রমোট করলেন। প্রথম ম্যাচে খেলালেন কাকে, প্রথম ম্যাচে খেলালেন ওয়াশিংটন সুন্দরকে, দ্বিতীয় ম্যাচে খেলালেন শিবম দুবেকে, আর লাস্ট ম্যাচে খেলালেন ঋষভ পান্তকে। শুধু 4 নম্বর পজিশনটাই না, তিনি 5, 6, 7 এগুলোকেও আর কি 3টে ম্যাচেই আর পুরোপুরি আর কি মানে ওলট পালট করে দিয়েছিলেন ব্যাটিং অর্ডারটাকে। এটা কেন করা হয়েছিল এটাও আমি আরেকটা অবজারভেশন দিয়ে দেখেছি, সেটা হচ্ছে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, এই ডান হাতি বাম হাতি কম্বিনেশনটাকে অ্যাক্টিভ রাখার জন্য। যেটা আমরা এরপর আগে যখন তিনি KKR-এর মেন্টর বা LSG-র মেন্টর ছিলেন তখন আর কি তিনি এই আর কি মানে এটা আর কি তাকে আমরা করতে দেখেছিলাম, যখনই আর কি ক্রিজে ডান হাতি ব্যাটসম্যান থাকবে তিনি যদি আর কি মানে লোয়ার অর্ডারও ব্যাটসম্যান হন তাকে তিনি আগে আগে পাঠিয়ে দেবেন, কারণ ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটাকে চালু রাখার জন্য। কিন্তু দেখুন T20 ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, ওটা একটা আর কি খুবই শর্ট টাইমের ক্রিকেট, ওইখানে আর কি ফাটকা খেলে সাফল্য পাওয়া যায়। কিন্তু এইটা যখন আমরা 50 ওভারে ক্রিকেট খেলছি, একটা আর কি অনেক দীর্ঘ সময় ধরে আর কি 300টা বল আর কি আমাদের মানে একটা পার্টিকুলার টিমকে যখন ফেস করতে হবে, তখন আর কি লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে টপ অর্ডারে তুলে বা টপ অর্ডারের ব্যাটসম্যানকে লোয়ার অর্ডারে পাঠিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। কারণ দল যখন প্রস্তুতি নেয় প্রত্যেকটা ব্যাটসম্যানেরই একটা ফিক্সড ব্যাটিং অর্ডার থাকে, তাকে আর কি মানে কোচিং প্যানেল থেকে ওইভাবেই তাকে ট্রেন করা হয়, ওইভাবেই তাদেরকে মাইন্ড সেট আপ করে দেওয়া হয়। হ্যাঁ, 2-1 ম্যাচে হয়তো ফ্লেক্সিবল হতেই পারে, যদি এখন খুব ভালো পজিশনে ধরুন ভারত থাকে, ধরুন যদি 35 নম্বর ওভারে গিয়ে ভারতের দ্বিতীয় উইকেটের পতন ঘটলো, তখন 4 নম্বরে কে খেলে, জেনারেলি শ্রেয়াস আয়ার, তখন শ্রেয়াস আয়ারকে না পাঠিয়ে 35 ওভার যেহেতু হয়ে গেছে, ভারতও ভালো পজিশনে চলে গেছে, 200+ রান যখন হয়েই গেছে, তখন সেখানে একটু আর কি ফ্লোটারকে পাঠানো যায়, সেখানে হার্দিক পান্ডিয়া বা শিবম দুবের মতো ব্যাটসম্যানকে প্রমোট করে দেওয়া যায় রানের গতিটাকে বাড়ানোর জন্য। ওই আমি বললাম ফার্স্টেই, খুব যদি ভালো পজিশনে টিম থাকে অথবা যদি খুব খারাপ পজিশনে থাকে তখনই আমি ব্যাটিং অর্ডার পরিবর্তনে বিশ্বাসী, না হলে কিন্তু এইরকম ব্যাটিং অর্ডারকে ওলট পালট করে এক্সপেরিমেন্ট করার বেকার আর আমার কিন্তু আর কি এখানে আর কি আমি অ্যাটলিস্ট কোনো যুক্তি খুঁজে পাই না। তো এরপরেই ভারতের আর কি মেগা ইভেন্ট আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, খুব বেশি দিন নয়, আর মাত্র 6 মাস মতোই আর কি বাকি রয়েছে এখন থেকে যদি আমরা কাউন্ট করি, ফেব্রুয়ারির 19 তারিখ থেকেই যেটা স্টার্ট হতে চলেছে। তার আগে ভারত আর মাত্র 3খানা ওডিআই পাবে ইংল্যান্ডের এগেনস্টে জানুয়ারিতে, যেটা ইন্ডিয়ার মাটিতেই হবে। তো ওই 3টাই হচ্ছে লাস্ট প্রস্তুতি হিসেবে ভারত পাবে। তো আমি মনে করি গৌতম গম্ভীর যে ভুলটা করে ফেলেছেন শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে, সেই একই ভুল আবার আর কি ওইখানে আর তিনি করবেন না। ভারতীয় দল কিন্তু এইবারে আর কি তাদের ব্যাটিং শক্তি পুরোপুরি নিয়ে গেছিলেন, সব সিনিয়র প্লেয়াররা ছিল, বোলিংটা আর কি যদি উইক ছিল কিন্তু ব্যাটিং আর কি পুরোপুরি একদম স্ট্রংই ছিল, এক্সেপ্ট হার্দিক পান্ডিয়া। সেখানেও যদি ভারত শ্রীলঙ্কার মতো টিমের এগেনস্টে যদি ব্যর্থ হয়, যারা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কোয়ালিফাই করতে পারেনি, এটা তো একটা ভীষণ ভীষণ অ্যালার্মিং, তাই না? তো আমি মনে করি যে যে ভুলটা করে ফেলেছে সেটা আর ভুলটা করা উচিত নয়, গম্ভীরেরও ঠান্ডা মাথায় প্ল্যান করা উচিত, অন্যান্য কোচিং সাপোর্ট স্টাফ আর ক্যাপ্টেনের সাথে বসে তাদেরও একটা আর কি ফিক্সড ব্যাটিং অর্ডার করে নেওয়া উচিত। আর ওই রকম আমি বললাম খুব প্রয়োজন না পড়লে অদল বদল করার কোনো প্রয়োজন নেই। আর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা অ্যাটলিস্ট ওয়ানডে ক্রিকেটে আমার মনে হয় যে এটা আর কি গবেষণা করার কোনো দরকার নেই, যার যেখানে ব্যাটিং অর্ডার ফিক্স আছে তাকে সেখানেই আর কি যেন নামানো হয়, এটাই আমার দাবি আর কি। তো যাই হোক, গম্ভীর অ্যাজ আ হেড কোচ ভারতীয় দলকে কেমন সার্ভিস দেবেন, ভারতীয় দলকে তিনি আর কি আদৌ সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে যেতে পারবেন কিনা, তো আপনাদের কি মনে হয় জানাবেন নাকি কমেন্ট করে।